নয়। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মাত্র 6 মাস এই সরকারের, এবং এই 6 মাসে এই সরকারকে যখন আমরা বলতে শুনি যে বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, সরকারের মন্ত্রীদেরকে আজকে আমরা এটিও বলতে শুনেছি বিএনপি 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে। মানে এই 6 মাসে নানান সংকট আছে, কিন্তু সরকার আসলে সেই সংকটগুলো মোকাবেলা করারও চেষ্টা করছে। আপনার আসলে কি মনে হয় যে সরকার কতখানি চেষ্টা করলো, কতখানি 31 দফার জায়গায় 32 দফা দাবি তারা পূরণ করেছে? বিএনপির একটা ভালো গুণ আছে, তারা সফট, তুলনামূলক অ্যাগ্রেসিভ হয় না, কথাবার্তাও খুব অ্যাগ্রেসিভ না। মাননীয় প্রধানমন্ত্রীও সিম্পলি চলছেন, সাদা কাপড় পরছেন, স্যান্ডো গেঞ্জি পরছেন, সাদামাটাভাবেই চলছেন, নিজের ব্যাগ নিজে ক্যারি করছেন। সমস্যা হচ্ছে গিয়ে বিএনপি একটা অত্যন্ত জটিল রাজনৈতিক সমস্যার মধ্যে গিয়ে ক্ষমতায় আসছে, একটা জটিল অর্থনৈতিক সমস্যার মধ্যে ক্ষমতায় আসছে, একটা জটিল ইন্টারন্যাশনাল যুদ্ধের সময় ক্ষমতায় আসছে, এবং একটা জটিল রাজনীতির সময় বিএনপি ক্ষমতায় আসছে। এক্ষেত্রে বিএনপি একটা নীতি অবলম্বন করছে, বড় বড় বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না, চুপ করে আছে উটপাখির মতো, যা হবার হবে, আমরা ইনভলভ হব না, ন্যাচারালি ছেড়ে দিয়েছে, ঘুড়িটা যেখানে গিয়ে উড়ে উড়ুক। এইটা খুব ঝুঁকিপূর্ণ এবং খুব ডেঞ্জারাস। বিশেষ করে জ্বালানি সংকট যে জায়গায় গিয়ে ঠেকছে, একটা প্রবলেম হলো এদেশের মানুষ কোনো কারণ শুনতে চায় না। এদেশের ভোটাররা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষকে এখন এই মুহূর্তে বিএনপি স্বস্তি দিতে পারছে না। আমি এটার জন্য বিএনপিকে দায়ী করব না, ফ্যাক্ট রিমেন মানুষ চরম অস্বস্তিতে আছে। গ্যাস নাই, সিএনজি নাই, এবং এই যে জিনিসগুলোতে মানুষ অস্বস্তিতে আছে এগুলো সরাসরি মানুষের ইনকাম এবং ডেইলি কমফোর্টে এফেক্ট ফেলছে। রান্না, প্রধানমন্ত্রী কিন্তু আসলে আবার দুঃখ প্রকাশ করেছেন, মানে তিনি এটিও বলেছেন যে তার সরকার কাজ করছে, এবং এই সমস্যাগুলো তো আসলে বিগত সরকারের সময় রেখে যাওয়া সমস্যা, সেগুলো আসলে এক ধরনের উত্তরাধিকার সূত্রে এই সরকারকে পেতে হয়েছে। এটা সব সরকার বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু আমি মনে করি দক্ষতার সাথে চালালে হয়তোবা কিছু প্রবলেম সলিউশন সমাধান করা যেত, কিছু প্রেডিকশন করা যেত। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে, কিন্তু তাদের একটা সময় পর্যন্ত এই ধরনের সমস্যা তারা জনগণকে ফেস করতে দেয়নি। তারা একদলীয় শাসন করেছে, একদলীয় ভোট করেছে, জোর করে ক্ষমতায় ছিল, কিন্তু আবার জনগণের সার, জনগণের বিদ্যুৎ, জনগণের পানি, জনগণের তেল, এইটা কিন্তু মেনটেন করতে পেরেছিল কেন? তারা খুব দক্ষ অ্যাডভাইজারের হেল্প নিয়েছিল। মেনটেন করতে পেরেছিল কেন? দক্ষ সচিবদের হেল্প নিয়েছিল, এবং তারাও হোল হার্টেডলি সরকারকে সেই সময় হেল্প করেছিল। বর্তমান সরকারে দক্ষ আমলা, সাবেক আমলা কতজন হেল্প করছে? এটা একটা বড় সমস্যা হচ্ছে। বিএনপি আগের 2001-এর বিএনপি আর 26-এর বিএনপি এক হবে না। 2001-এর বিএনপি তার 95 সালের বিএনপিকে নিয়ে আসতে পারছে, তার সেই সেট ছিল। এখন 17 বছর পরে আপনি তো 2005-এর সেট আনতে পারবেন না। সো বিএনপিকে বিদ্যমান রেখে যাওয়া কাঠামোতেই দেশ চালাতে হচ্ছে। জামাতের যেমন এই কাঠামোর কথা আপনি বলছেন, সেই কাঠামোতে কিন্তু বাংলাদেশ নতুন একটা বিরোধী রাজনৈতিক দলও দেখতে পেয়েছে, সেই দলটারও তো একটা ভূমিকা থাকার কথা এই সংকটের সময়। না, সংকটে তারা সমালোচনা করাও একটা বড় ভূমিকা, সমালোচনা করার ভূমিকাটাও বিশাল ভূমিকা, তোষামত করাও তার কোনো সমাধান না। আমি মনে করি যেটা বিএনপির জন্য যে প্রবলেমটা হয়েছে, তারা পলিটিক্যালি ব্যুরোক্রেসিকে, পুলিশকে বিশ্বাস করতে পারছে না। সেটা যৌক্তিক কারণ আছে, কিন্তু আপনার বিশ্বাস করা ছাড়া আর তো কোনো বিকল্প নাই। আপনি 18 লক্ষ আমলাকে পরিবর্তন করে দেশ চালাতে পারবেন না। সো বিএনপির উচিত দেশ চালাতে যারা অভিজ্ঞ তাদের অ্যাডভাইস নেওয়া। সাবেক প্রচুর আমলা আছে, সাবেক পুরুষ হতে পারে, তারা আগের রিজিমেরও অংশ ছিল, হতে পারে, কিন্তু তারা এদেশের মানুষ, তারা এদেশেই থাকছে, তারা এদেশেই করতে চায়, তাদের সহযোগিতা নিতে হবে। আপনি যখন পলিটিসাইজ ওয়েতে দেশ চালাবেন, তখন আপনার মেরিট সিলেকশনটা ছোট হতে হতে একদম ছোট গণ্ডিতে চলে আসবে। ফলে যেটা হবে, দেশ চালাতে অভিজ্ঞতা নাই, যারা কোনোদিন মন্ত্রী ছিল না, এমপি ছিল না, সচিব ছিল না, যারা কনস্টিটিউশন অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে আপনি দেশ চালাচ্ছেন। ফলে হচ্ছে কি, আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এটা খুব ঝুঁকিপূর্ণ। আমি মনে করি ঝুঁকিটা বিএনপিকে তাহলে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? বিএনপির সামনে খুব বেশি অপশনও নাই, কিন্তু বিএনপির এই মুহূর্তে উচিত ইনফর্মালি হলেও তার একটা স্ট্রং অ্যাডভাইজারি প্যানেল করা, যারা দেশকে দ্রুত স্বস্তি দেবে। অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান বিএনপির থাকতে পারে, কিন্তু জনগণ কি অতদিন অপেক্ষা করবে? জনরোষ তো হবে, অসন্তোষ বাড়বে, এবং জনগণ তখন রাস্তায় নেমে যাবে। আবার এই জনরোষের পেছনেও কারো কারসাজি আছে কিনা, এবং উস্কানি থাকতেই পারে সবারই। যখনই আপনি ডেলিভারি দিতে পারবেন না, মানুষ মোটা দাগে কি চায়? মানুষ মোটা দাগে স্বস্তি চায়, নিরাপত্তা চায়। এই স্বস্তি নিরাপত্তা এখন পর্যন্ত দেশে আসেনি, আসবেও না, কারণ এই দেশটা এখন দরিদ্রের সংখ্যা বাড়ছে। আমি কালকে একটা পত্রিকায় পড়লাম, পাকিস্তানে এই মুহূর্তে নাকি 4 কোটি লোক ভিক্ষুক, এবং পাকিস্তানে কোনো থিওরি কাজ করছে না, বিকজ 4 কোটি ভিক্ষুক তৈরি হয়ে গেছে।
আমাদের দেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত? অ্যাটলিস্ট 1 কোটি। তাদের মধ্যে রিসেন্ট বেকার কত? অ্যাটলিস্ট 50 লাখ। এই লোকগুলো কী করবে? এরা আস্তে আস্তে ক্রাইম করবে, এরা আস্তে আস্তে পলিটিক্যাল ক্রাইম করবে। কয়টা পুলিশ দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশই বা কেন আগাবে? হোল ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। সংকট আছে নানাবিধ, কিন্তু দায় আসলে শুধুই সরকারের উপর চাপিয়ে দেওয়ারও বা সুযোগ থাকে কিনা? মোহাম্মদ সেলিমউদ্দিন, আজকে খোদ প্রধানমন্ত্রী বলেছেন যে ৭১ একটি গোষ্ঠীর ভূমিকা সবাই জানে, অতীত বিবেচনায় সতর্ক থাকার কথাও তিনি স্পষ্ট করে বলেছেন। মানে আপনারা নানানভাবে আসলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যেখানে প্রধানমন্ত্রী আপনাদেরকে আহ্বান জানিয়েছেন যে শুধু বিরোধিতা নয়, জনগণকে ধৈর্য শেখানো, সঠিক পথ দেখানো রাজনীতিবিদদের একটা গুরু দায়িত্ব। মানে সেই গুরু দায়িত্বটাকে এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল পালন করছে না। যে দেখেন, জামাতে ইসলামীর মতো যে দল এখন প্রধান বিরোধী দলে আসছে, এই দলটি একটা দীর্ঘ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে এই দলটি তার নিজের দলের অভ্যন্তরে গণতন্ত্র প্র্যাকটিস করে, মানুষকে নর্মস শেখায়, মানুষকে ইতিহাস শেখায়, ঐতিহ্য শেখায়, এবং কিভাবে পরস্পরের মধ্যেও ডিবেট করতে হবে। একটা মাত্র দল বাংলাদেশে আছে যেটাতে পড়ালেখা করা লাগে, জ্ঞান চর্চা করা লাগে। অন্যরাও করে, কিন্তু এখানে একটা রুটিন, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা লাগে, নাইলে এখানে দল করা যায় না। তো সেই দল বাংলাদেশের কোনো ক্ষতি হোক, বাংলাদেশ আনস্টেবল হোক, বাংলাদেশ ভবিষ্যতের জন্য কোনো অনিশ্চিত গন্তব্যের দিকে যাক, এই দল কখনো সেটা চাইবে না, চাইতে পারে না। জামাতে ইসলামী একটা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে, বিরোধী দল হলো জনগণের কণ্ঠস্বর। জনগণ এই মুহূর্তে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, উল্টো বিদ্যুতের হিডেন চার্জ দিতে হচ্ছে, বুতুড়ি বিল দিতে হচ্ছে, দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। তো বিরোধী দল যদি এখানে কি করবে তাইলে? বিরোধী দল কি সরকারকে ধন্যবাদ প্রস্তাব পাঠাবে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো কাজ করছেন? না জনগণের পক্ষ হয়ে বিরোধী দল কথা বলবে? জনগণের পক্ষ হয়ে বিরোধী দল কথা বলার অর্থ না যে এই সরকারকে কালকে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এই সরকার 5 বছর দেশ শাসন করবে, এটাই জনগণের চাওয়া, এটা জামাত ইসলামের চাওয়া, এটা সবার চাওয়া। কিন্তু সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার অর্থ না যে সরকারকে কালকেই ফেলে দেওয়া। সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনার অর্থ হলো যে আপনি যেটা বললেন যে বিরোধী দল কী দায়িত্ব পালন করছে, বিরোধী দলের দায়িত্ব পালন করছে, অর্থাৎ গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করছে। এই প্রশ্নটা আমি করতে একটা চাইছিলাম দেশ যে আপনি চালাতে হলে গঠনমূলক সমালোচনার কথা বলছেন, সেগুলো আসলে আপনাদের নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে কি সত্যিকার অর্থেই গঠনমূলক সমালোচনা? 100% আমার একজন নেতার বক্তব্য দেখান যে বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্রের যে ভবিষ্যৎমুখী চিন্তা চেতনা, এগুলোকে বাধাগ্রস্ত করে একটা কাজ। আজকে যদি দেখেন, যদি জামাত বিরোধী দল না হয়ে এই জায়গায় অন্য কেউ বিরোধী দল হতো, ইতিমধ্যে হরতাল হয়ে যেত, ইতিমধ্যে অবরোধ হয়ে যেত, ইতিমধ্যে এমন সব বিশৃঙ্খলা হতো যেটা আপনি কল্পনা। অতীতে আপনি দেখেন, অতীতের বিরোধী দলগুলোর বক্তব্য, বিবৃতি, আচার আচরণ আপনি দেখেন, আর জামাত ইসলামীর আচার আচরণ দেখেন। জামাত ইসলামী রাইটলি এবং অত্যন্ত শার্পলি এবং অত্যন্ত সমস্যাগুলোকে সুন্দরভাবে তুলে ধরে সরকারকে গাইডলাইন দিচ্ছে, সরকারকে পথ দেখাচ্ছে। একটা দায়িত্বশীল বিরোধী দল এটা কাজই হলো, সরকার যেখানে ব্যর্থ হবে, সরকার যেখানে দায়িত্ব পালন করতে পারবে না, তাকে তার দায়িত্ব পালনে সহযোগিতা। আমরা তো সরকারে নাই, আমরা চাইলে তো সিদ্ধান্ত দিতে পারবো না, কিন্তু আমরা পরামর্শ দিতে পারবো, বুদ্ধি দিতে পারবো। ঐক্যজোটের যে সমাবেশ, সেখানে আমরা দেখলাম যে মানে পেছনে ফ্যান ঘুরছে কিন্তু সামনে হারিকেন নিয়ে আসে। এটা একটা সিলি কথা হইতে পারে, পিছনে ওই জায়গায় ফ্যান তারা অ্যারেঞ্জমেন্ট করছে, সেখানে হয়তো তারা জেনারেটর লাগিয়েছে। জেনারেটর লাগানো আর বিদ্যুৎ না থাকা, এটা কি এক জিনিস কত হলো? এটা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে এটা খুব বড় সমালোচনা আমি মনে করি না। তারা হারিকেন প্রতীকীভাবে এখানে নিয়ে এসেছে, বোঝাতে চেয়েছে যে এখন হারিকেনই সম্বল, মোমবাতি সম্বল। কারণ বিদ্যুৎ নাই তো এখন কী জ্বালাবে? হারিকেন তো জ্বালাইতে হবে, মোমবাতি তো জ্বালাইতে হবে। এটা একটা ভদ্রজনিত এবং এটা অত্যন্ত স্মার্ট একটা কর্মসূচি তারা পালন করেছে। কারো ভালো কাজকে তো এমনভাবে উপস্থাপন করা ঠিক না যে এটা মন্দ। প্রধানমন্ত্রী যখন একটা ভালো কাজ করেন, আমরা হয়তো প্রশংসা করি। একটু আগে শামীম পাটোয়ারি বললেন সহজ সরল জীবনযাপন করেন, নিজে পানির বোতল পড়ে গেছে তুলতেছেন নিজে নিজে, ওয়েল অ্যান্ড গুড, এটা তো চমৎকার। তো ওনার এটা তো প্রশংসা করতে হবে না, এটা বলতে হবে যে প্রধানমন্ত্রী কেন পানি তুললেন, কেন বোতল তুললেন। আপনি প্রত্যেক জায়গায় যদি সমালোচনা দেখেন, তাহলে কারো কোনো ভালো কাজের তো মূল্যায়ন হবে না। আমি মনে করি এনসিপি ওখানে যেটা করেছে, তারা রাইটলি হারিকেন সামনে এনে তারা জাতির সামনে এটাই তুলে ধরার চেষ্টা করেছে যে বিদ্যুৎ নাই, আমরা হারিকেন দিয়ে চলছি, মোমবাতি দিয়ে চলছি,
এটা জাস্ট একটা স্মার্ট প্রতিবাদ, শামসুজ্জামান দুদু, স্মার্ট একটা মানে প্রতিবাদ। বিদ্যুৎ নাই এই দায় আসলে শুধুই কি সরকারের? জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেলও বলেছেন যে গ্যাস বিদ্যুতের সংকটের জন্য সরকারের দুর্নীতি এবং দলীয়করণ যে করেছেন আপনারা সেটিই দায়ী, এবং তারা আসলে এটিও বলছে যে জামায়াতে ইসলামী সরকারের গঠনমূলক সমালোচনা করছে কিন্তু সরকার আসলে সেই সমালোচনাটা নিতে পারছে না। সাথে একটু জুড়ে দেই, ব্যারিস্টার শামীম পাটোয়ারি যেটি বললেন যে এই মুহূর্তে সরকার উট পাখির মতন আচরণ করছে, সত্যি কি করছে? আপনাকে ধন্যবাদ। দুইজন অত্যন্ত বিচক্ষণ বক্তা, রাজনীতিবিদ এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা। উট পাখি তো উট পাখি, তার সঙ্গে বর্তমান যে সমস্যা, যেটা যদি আমি সমস্যা হিসেবে গ্রহণ করি তাহলে উট পাখির সঙ্গে তার সম্পর্ক নাই। আর ভালো মন্দ মিশায়ে একটা পরিস্থিতি সামনের দিকে যাচ্ছে। আপনি 6 মাস আগে সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সরকার যদি খারাপই হয়, আস্থাহীনতার পর্যায়ে থাকে, তাহলে পরে সরকারের আপনি লক্ষ্য করবেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি পায় না। মানে তার আগে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা 18 বছরের লড়াই, 18 বছরের সংগ্রাম, সেই জায়গাতে মানুষের আস্থার জায়গাটা তৈরি হয়েছে। আমি অস্বীকার করি না জ্বালানি সংকট নেই দেশে, সরকারও করে না। এর জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুঃখ প্রকাশও করছে মানুষের কষ্টের কারণে। কিন্তু বিরোধী দল যেভাবে আক্রমণাত্মক সমালোচনা করছে সেটা প্রত্যাশিত না। বিরোধী দল অনেক ক্ষেত্রেই সরকারকে সমর্থন জানিয়েছে, কিন্তু এই জায়গাটায় এসে বিরোধী দলের সীমাবদ্ধতা আমার বিবেচনায় একটু বেশি প্রকট হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল সরকারের ত্রুটি বিচ্যুতি এগুলো তুলে ধরবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এবারকার বিরোধী দলের আমি ধন্যবাদ দিই যে আগে যে কোনো বিরোধী দলের সঙ্গে এই বিরোধী দল, এই সরকার, এই বর্তমান শাসন ব্যবস্থার পার্থক্য আছে। সেই জন্যে বিরোধী দলকে আমি ওয়েলকাম জানাই যে তারা যে সব সমালোচনাগুলো করছে এটা আরও বস্তুনিষ্ঠ হোক, আরও স্বাভাবিক হোক, এটাই আমি প্রত্যাশা করব। কিন্তু বিরোধী দল যেটি বলছে যে আপনারা আসলে এই খাতগুলোতে ব্যবস্থাপনা একেবারে ব্যর্থতার এক ধরনের চিত্র দেখিয়েছেন। বলি যে এর আগের গ্যাস উত্তোলনের কোনো মানে শেখ হাসিনা, ডক্টর ইউনূস সাহেবের এই সরকার মানে দীর্ঘ 18 বছর 18 মাস 20 বছর ধরে তো এই জ্বালানি সংকট আমদানি নির্ভর করা হয়েছে। মানে সেই আমদানি ব্যবসা করলে যে 2 পয়সা পাওয়া যায় সেটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো আমাদের দেশে এই ধরনের সংকটটা বিএনপি করে না, আমদানি নির্ভর। তো আপনি যেমন এই যে আজকে একটা খুব বাস্তবোচিত কথা অর্থমন্ত্রী বলেছেন, বলেনি যে 1 মাসের ভিতরে 15 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। এই গ্যাস যতক্ষণ পর্যন্ত আপনি না তুলতে পারবেন, আমদানি নির্ভরের অবতার মধ্যে থাকবেন, এটা বৈষয়িক কোনো সংকট না, এটা আন্তর্জাতিক সংকটের ভিতরে। যেমন এই যে ইরান আর আমেরিকার যে যুদ্ধ, মানে তেল বা যে জিনিসগুলো আমাদের সংকটের কারণ হয়েছে, এটা আমাদের দেশের কারণে হয়নি, কিন্তু এটা আপনাকে ফেস করতে হচ্ছে। ঠিক তেমনি এই সংকটটা পূর্বতন অবস্থা থেকে তৈরি হয়েছে, কিন্তু আপনি সেটা যদি মীমাংসা করতে চান এবং আপনি যদি এটা মানে সত্যিকারের মানে মীমাংসা করতে একটু সময় লাগবে। তো সেই সময়টা আমি মনে করি না যে বিরোধী দল বা দেশবাসী মানে একেবারে সময় দিতে নারাজ, কিন্তু বাস্তবোচিত যে কিছু জিনিস আছে প্রতিনিয়ত মানুষের টাচ করে। যেমন এখন খুব প্রচণ্ড গরম, তো মানে একটা গরিব মানুষ বা একটা মানে ধনী লোক সবাই চাবে বিদ্যুৎটা থাক, পাখাটা ঘুরুক, কিন্তু যখন বিদ্যুৎ না থাকবে সব মানুষ অসহায়ের মতো পড়ে যাবে। শুধু এই জায়গাটা না, কিন্তু হ্যাঁ পাশাপাশি আছে এখানে যদি শিল্প কারখানা খোলা রাখা সম্ভব না হয় তাহলে বেকারত্বর যে ঘটনাটা
সেটা আবার মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনারা বলছেন যে বিএনপির অদূরদর্শিতা, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি এবং দলীয়করণের কারণে দেশে বিদ্যুৎ এবং গ্যাসের এই সংকট চরমে উঠেছে। মানে এই 6 মাসেই কি আসলে এই সংকটটা তৈরি হয়েছে বলে আপনারা মনে করছেন, বা 6 মাসে তৈরি সংকট দূর করতে এত দীর্ঘ সময় বিএনপির লাগছে বলে মনে হয়? না, এটা তো আর আমরা বলছি না, এটা হলো দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি, আমাদের দেশের পত্রপত্রিকা, বিএনপির তৃণমূলে যে ব্যাপক যে দুর্নীতি, ব্যাপক যে দুর্নীতি করছে এবং সুশাসন দিতে পারছে না, দুর্নীতি থেকে যে বিএনপি বেরিয়ে আসতে পারে নাই, এটা তো প্রমাণিত সত্য। বিএনপি আসলে পুরাতন ধাঁচের যে রাষ্ট্র পরিচালনার যে নীতি, এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। প্রথমত বিসমিল্লাহ গলত করে ফেলছে যে তারা যে গণতান্ত্রিক সংবিধান রচনা করার কথা ছিল, জুলাই সনদের আলোকে, হাবুটের আলোকে যেভাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করার কথা ছিল এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার কথা ছিল। জুলাই সনদের সবচেয়ে বড় শক্তিটা ছিল যে ক্ষমতাগুলোকে বিভিন্ন ভাগে, যেমন সুপ্রিম কোর্টের হাতে কিছু ক্ষমতা, তারপরে আপনার দুদকের হাতে ক্ষমতা, তারপরে গুম কমিশনের হাতে ক্ষমতা, মানবাধিকার কমিশনের হাতে ক্ষমতা, পুলিশের হাতে ক্ষমতা, অর্থাৎ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রচনা করার জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, কিন্তু প্রথমেই এগুলোকে গুলেমালে করে ফেলেছে। কারণ তাদের চিন্তা হলো এগুলো যদি আমরা এইভাবে বিভিন্নভাবে দিয়ে দিই তাহলে তো আমরা ক্ষমতাহীন হয়ে গেলাম। তাদের দরকার ওই যে শেখ হাসিনা অ্যাবসলিউট পাওয়ার। আমাদের বিরুদ্ধে তাদের কথাটা আগে শোনেন, তাদের কথাটা যেটা জানতে চাইছেন এটা শোনেন। আমাদের বিরুদ্ধে থাকলে বলবেন, আমরা আনসার দিব, তারা বলবে আমরা আনসার দিব। বললেই তো আর একজনের বিরুদ্ধে একজন বললেই তো আর বলা মানুষ বিশ্বাস করবে না। আজকাল মানুষ অনেক সজাগ। আজকে আমরা যেটা বিএনপির বিরুদ্ধে যেটা বলছি, আমরা বলছি না, আমরা জামাত বলছি না, এটা হলো দেশি বিদেশি, আমি তো বলছি বিভিন্ন জার্নাল, বিভিন্ন গবেষণা সংস্থা যারা আছে, যারা এগুলো খোঁজখবর রাখে, তারা বলতেছে যে বিএনপি সুশাসন দিতে পারে নাই, বিএনপি আপাতমস্তক দুর্নীতির সাথে লিপ্ত। এগুলো তো বিভিন্ন ঘটনা প্রকাশ পাচ্ছে, যা প্রকাশ পাচ্ছে যথেষ্টর কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো বিএনপিকে এখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। বিএনপি নতুন একটা শাসন উপহার দেওয়া দরকার ছিল, কারণ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে দেশে একটা রিফর্ম হওয়া দরকার ছিল, কিন্তু বিএনপির নিজের মধ্যেই রিফর্ম করে নাই। বিএনপি যা করছে দলীয়করণ করছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে একটা কেরানি পর্যন্ত নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দলীয় লোক। সব বিশ্ববিদ্যালয়ে আপনাদের অন্তর্বর্তী আবার পেছনে চলে যান কেন? এই যে একটা মানে আমাদের রাজনীতির যে একটা, আমাদের রাজনীতির এই যে আপনাদের সাংবাদিকদেরও একটা, এটা একটা মানে ভালো চরিত্র হোক আর খারাপ চরিত্র হোক, যে এই লাভ দিয়ে পিছনে চলে যান, সামনের রাজনীতি করেন, সামনে। এখন এই মুহূর্তে কি হচ্ছে সেটা দেখেন। এই মুহূর্তের আলোচনা হচ্ছে, এই মুহূর্তের আলোচনা হলো বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। এটা জামাতের কথা। এই মুহূর্তের কথা হলো বিএনপি দেশে সুশাসন দিবে যে সেরকম কোনো লক্ষণও আমরা দেখছি না, জনগণ দেখছে না। সুতরাং আপনি ওনাদের মধ্যে তো আগে মানসিক পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, ওনাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে, তাইলে না তার পরিবর্তন হবে। আপনারা গোড়ায় গলত করেছেন এবং আপনাদের মধ্যে মানে পরিবর্তনের কোনো লক্ষণ নাই। 100 বছরের মধ্যে 100 বছর প্রায় কাছাকাছি যে পার্টি তৈরি হয়েছে, এই প্রথম সরকার না বিরোধী দলের আসনে আসছে 100 বছরের পরে। তো এই দেশ ভূখণ্ড আবার পাকিস্তান, বাংলাদেশে, এখানে আবার মুসলিমের সংখ্যা বেশি, প্রায় 80-র উপরে। তারপরেও যে দলের নামের আগে ইসলামী লেখা আছে, তারপরেও কিন্তু এইটা কাজ করে নাই। তার মানে এই মানুষগুলো যা বলে ভোটাররা এটা বিশ্বাস করে না। এই যে যেমন একটা শব্দ সীমাহীন দুর্নীতি, আমি আজকে এই টকশোতে না আসলে পরে যে বিএনপি সীমাহীন দুর্নীতির মধ্যে ঢুকে পড়ছে, এটা তো আমি কোনো রকম টেলিভিশন, বিতর্ক, মিডিয়া, পত্রপত্রিকা আমি পড়ি নাই, বুঝছেন? তো আবার এই যে আপনি একটুখানি পিছনে গেলে পরে আবার অসুবিধা আছে। আপনি যদি একটু পিছনে যান তাহলে বলো এখনই আলোচনাটা করে। একটু পিছনে গেলে দেখবেন এমন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না যেখানে
তারা ভিসি নিয়োগ করে না, ক্ষমতায় যায়নি, নেম অফ মানে পার্টি ক্ষমতায় যায়নি, একটু সুযোগ পাইছে ডক্টর ইউনূসের উপর ভর করে মোটামুটি এটা করে ফেলছে। এটা একেবারে ওপেন সিক্রেট। কিন্তু জামায়াত ইসলামী অভিযোগ করছে যে আপনারা এখন ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছেন, মানে সব জায়গায় আপনারা নিজেদের লোককে রেখেছেন এবং আপনারা যে দুর্নীতি করেছেন সেটারই একটা বড় প্রভাব হচ্ছে এখনকার এই নানান ধরনের সংকট। এটা আরো বেশি বলতে পারো 5 বছর পরে যখন বিএনপি নির্বাচনে যাবে তখন এটা বোঝা যাবে। আর এটা ওই রাজনৈতিক বক্তব্য কিছু থাকে, ওটা সীমাহীন দুর্নীতি, তারপর আরো কি কি আছে না, আমরা যখন মানে, কিন্তু ওই সময় রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে আর বর্তমানের রাজনীতি একেবারে ভিন্নতর, একেবারে আপনি আগেরটার সঙ্গে মিলানো যাবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেভাবে করেন না কেন, আলোচনা করেন না কেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতিতে যে কালো অধ্যায়ের সৃষ্টি করছে এবং তার দায়টা যে রাজনৈতিক দলের উপর বর্তায়, সেটা থেকে তাদের বেরিয়ে আসা খুব জরুরি। এটা আবার এই কারণে বলছি, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে এই গণরায়টা তারা প্রমাণ করছে। তারা যদি এত ভালো হতো তাহলে বিএনপি কোনোভাবেই এত মানে অ্যাবসলিউট মেজরিটি পায় না, বিরোধী দলে থাকতো। কারণ বিএনপি যে রাজনীতিটা করছে সেটা মানুষের জন্য রাজনীতি করছে, আর দলীয় রাজনীতি যেটা করছে মানে কিভাবে কি হতো সেটা যদি একবার ক্ষমতা আসতো, ক্ষমতা না পেয়ে ইউনিভার্সিটিগুলো তো দেখছে, ক্ষমতায় আসলে কি হতো সেটা তো বোঝা, মানে মানুষের ব্যক্তিগত খাবার পোশাক আশাকের উপরও হাত পড়ে যেত। অন্যগুলো বাদ দিলাম। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মানে দায় চাপিয়ে দিতে পারার এই যে আসলে এক ধরনের ট্রেন্ড বাংলাদেশের রাজনীতিতে, সেই ট্রেন্ডটা থেকে তো আমরা বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। মানে সরকারি দলে নিঃসন্দেহে দায়ের জায়গাটা অনেক বেশি, কিন্তু দায়টা আসলে জোর করে শুধু চাপিয়ে দিলেই কি হয়, নাকি দায়টা আসলে সত্যিকার অর্থেই যাদের প্রত্যেকটা স্টেক হোল্ডারের যে দায় আছে, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে দায়টা নেয়, সংকটও সমাধান করা সম্ভব। দেখেন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। 2006 সাল থেকে 3টা ফার্সিক্যাল ভোট হয়েছে, অস্বীকার করব না আমি। তারপরে একটা আন্দোলন হয়েছে, ব্যাপক আন্দোলন, সেই আন্দোলনে একটা সরকার পতন হয়েছে, 3 দিন দেশে সরকার ছিল না। তারপরে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসছেন, উনি প্রায় 2 বছরের মতো ক্ষমতায় ছিলেন, 2 বছরের কম, 1.5 বছর, 18 মাস। এবং 18 মাসে উনি যে রিফর্মগুলো করে ফেলা উচিত ছিল উনি অনেকগুলো শুরু করেও শেষ করতে পারেননি। আমি বলবো আশানুরূপ রিফর্ম উনি করতে পারেননি। 111-এও অনেক রিফর্ম হয়েছে, 111 অনেক ব্যাড সাইড আছে, কিন্তু রিফর্ম সাইড আমি লয়ার হিসেবে বলবো 111 রিফর্ম সাইডে পলিসি লেভেলে, ইনস্টিটিউশন লেভেলে অনেক কাজ করে গেছে, যেগুলো পরবর্তী গভর্নমেন্ট সব বাদ দিতে পারেনি। সেই কারণে বিএনপি যখন আসছে, বিএনপির জন্য আসলে তো একটা ভাঙ্গাচোরা স্ট্রাকচার যেটা বারবার ভেঙেছে। 3টা ভোটের পরে আওয়ামী লীগ রয়ে গেছে, বিএনপির জন্য কি মেগা প্রজেক্টগুলোই রয়ে গেছে, ভালো জিনিস, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এগুলো রয়ে গেছে, এমআরটি, এগুলো খারাপ জিনিস না, এগুলো ভালো জিনিস, এগুলো বিএনপি বন্ধ করা ঠিক হবে না, এগুলোকে আরও ফ্যাসিলিটেট করতে হবে, যে অংশ রিমেনিং আছে ওটা করে ফেলতে হবে। তো সেখান থেকে বিএনপির আসলে কি করবে বিএনপি এখন, এটাই তো বিএনপি এখন বুঝবে না। কি অ্যাগ্রেসিভ অর্থনৈতিক পলিসিতে যাবে, সোশ্যাল ওয়েলফেয়ারে যাবে, বিএনপির মতো এত পুরাতন একটা দল, তারা কি আপনার মনে হয় যে এই 6 মাসে আসলে এটা বুঝতে পারছে না বা এই সিদ্ধান্তটা নিতে পারছে না? এটা সিদ্ধান্ত নিতে পারছে না তা না, সিদ্ধান্তগুলোই এমন যেটার দুদিকেই আপনাকে ক্ষতি ভালো সব দিক আছে। ধরে নেন আওয়ামী লীগের রিভাইভালের বিষয়ে যদি বিএনপি বলে হ্যাঁ আওয়ামী লীগ রিভাইভ হওয়া উচিত, জামাত এনসিপি আন্দোলন করবে, একদম গ্যারান্টিড। আবার বিএনপি যদি আওয়ামী লীগকে রিভাইভ হতে না দেয়, এটারও কিন্তু একটা পলিটিক্যাল দায়, প্রতিবেশী দেশের প্রেশার, এটা আমরা ওপেন সিক্রেট হয়ে গেছে এখন, এগুলো আসতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, সারমাউন্টেবল হবে এক পর্যায়ে, এবং ক্রাইসিসও বাড়তে, যেমন তেলের জন্য আমাদের প্রতিবেশী দেশের হেল্প লাগতে পারে, জ্বালানির জন্য হেল্প লাগতে পারে, ক্রাইসিস টাইমে আমরা ওখান থেকে কুইক তেল পেতে পারি। তো আরো অনেক বিষয় আছে। জামায়াত ইসলামী যেভাবে দায় চাপিয়ে দিচ্ছে সেটিকেও আপনি আসলে অনেকটাই দায়সারা মনে করেন কিনা? না, আমি মনে করি জামাত ইসলামী নিজেকে একটা বিরোধী দল দেখানোর চেষ্টা করছে। আমি মনে করি জামাতের মধ্যে একাংশের ধারণা এবং সঠিকভাবে যে 2001 থেকে 2006 তারা বিএনপির সাথে ওতপ্রোতভাবে ছিল এবং সেই সময়ের অনেক দুর্নীতি জামাতের লোক না করলেও ক্যাবিনেটে থাকার কারণে জামাতকে এই দায়টা নিতে হচ্ছে, এবং জামাতের যে 2জন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নাই, কিন্তু অ্যাজ এ হোল যেহেতু ক্যাবিনেটের পার্ট ছিল তারা দুর্নীতি থেকে সরে আসতে পারবে না। মেবি এই কারণেই জামাত সরকার থেকে নিজেকে এবার খুব ডিস্টেন্সে রাখছে। আমি একটা বিষয় বলবো, জামাতের বিরুদ্ধে অনেক সমালোচনা করব, কিন্তু জামাতকে 71 দিয়ে আর শুধু বিচার করা এখন ঠিক না। জামাত কিন্তু ডাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে এবং ফেয়ার ভোটেই করেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। অর্থাৎ তরুণদের মধ্যে জামাত কিছু দিতে পেরেছে, একটা বড় অংশের তরুণকে,
একটা রাজনীতি, একটা সিস্টেম, একটা কাঠামো। জি, কিন্তু সেই জায়গাটিতেও আসলে আজকে যখন প্রধানমন্ত্রী বলেন যে বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন, মানে বিভ্রান্ত করার চেষ্টা তার মানে জামায়াত কোথাও না কোথাও গিয়ে করছে এই মুহূর্তে ওই এই জামাতটা সংকটকালীন 71 দিয়ে সময়টাতে। না, আমি বলবো ওই জামাতটা আপনি অন্য ডেলিভারি দিয়ে দিতে পারেন। এই সংকটকালীন সময়টাতে তাহলে আসলে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকাটা ঠিক কিরকম হওয়া? শামীম হায়দার পাটোয়ারি, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে সরকারের চাইতে যদি ভালো পরিকল্পনা থাকে সেটি তিনি আসলে গ্রহণ করবেন, এবং বিরোধী রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বারবার এই কথা বলেছেন। আমরা দেখেছি এনসিপির এক নেতা তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এমনকি জামায়াত ইসলামীও কিন্তু নানান চারটি পরিকল্পনার কথা বলেছে। মানে এই পরিকল্পনার মধ্য দিয়ে বা যখন বারবার এই ধরনের আহ্বান জানানো হচ্ছে, একই সময় আবার আমরা এটিও দেখলাম প্রধানমন্ত্রীকে বলতে যে তার যদি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অব্যাহত থাকে সেক্ষেত্রে সমুচিত জবাব দেওয়া হবে। কোনটি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? না, এটা আমি মনে করি এগুলো খুব বড় ইস্যু না। আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওই সিনেমার মতো খেলছেন। একটা সিনেমা আছে না, একদিনের জন্য সিএম দিয়ে দেয় অনিল কাপুরকে, অনেকটা এরকম। তো কেউ একজন আগেও আসতে পারে না। এই দেশ চালানো কঠিন, এই দেশ চালানো খুবই কঠিন। এরশাদ স্যার আমাকে বলে গেছেন যে এই দেশ চালানো খুবই কঠিন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চালানো খুব সোজা, কারণ সেখানে 80% কাজ রেডি থাকে। যিনি প্রাইম মিনিস্টার হন তিনি 20% কাজ করেন, ইনোভেটিভ কাজ করেন। বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে লিটারেলি 80% রিস্ক এবং কাজ করতে হবে। সেটার জন্য অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা সম্পন্ন লোক পাশে রাখবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই এবং নেগোসিয়েশনের কোনো বিকল্প নাই, নেগোসিয়েশন শক্তির কোনো বিকল্প নাই এবং নেগোসিয়েটরের কোনো বিকল্প নাই। সেখানে সরকার, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার বলা ঠিক না যেহেতু আমি বিএনপির কেউ না, বিএনপি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। বিএনপি এক্ষেত্রে আবেগী অ্যান্ড রোমান্টিসিজম দিয়ে দেশ চালাচ্ছে। অথবা একটা ইংলিশ শব্দ আছে, এইরকম বাংলাদেশের এই পরিস্থিতিতে আবেগী এবং রোমান্টিসিজম দিয়ে দেশ চালানোর মানে সুযোগ কি আসলে বিএনপির কাছে আছে? অবশ্যই নেই। বিএনপি সেরেন্ডিপিটি একটা শব্দ আছে, যে হঠাৎ অপ্রত্যাশিত ভালো কিছু হয়ে যাবে। হয়তো বা সরকার ভাবছে অপ্রত্যাশিত কিছু ভালো, যেহেতু আমরা খারাপ কাজ করছি না, গুম হচ্ছে না, আল্লাহ ভক্ত মানুষ আমরা, আমাদের জন্য ভালো কিছু হয়ে যাবে। অপ্রত্যাশিত ভালো কিছু কি বিরোধী দল হইতে দিবে না, সেটা বিরোধী দল তো ঠেকাবে না ভালো কিছু হলে, কিন্তু অপ্রত্যাশিত ভালো হবে এমনটা প্রত্যাশা না রাখাই ভালো। দেখুন, রাজনীতি আপনাকে কঠিনভাবে অঙ্কের ভিত্তিতেই করতে হবে, লাভ ক্ষতির খেলা দিয়েই করতে হবে। কোনটায় দেশের লাভ, কোনটায় দলের লাভ, কোনটায় সরকারের লাভ, এখানে ঠিক আবেগ খুব একটা কাজ করে না। যেমন প্রথমেই সরকার কিন্তু ম্যাসিভ উচ্চাকাঙ্ক্ষী সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে নিয়েছে প্রথমেই। এইটা 5 বছর ক্যারি করা এবং অনেস্টলি করা এই লিস্ট, এটা সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু নিয়ে সরকারি মন্ত্রী বারবার বলছেন যে তারা প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেন। এই ফ্যামিলি কার্ডের কথা বা যে কার্ডগুলোর কথা আপনি বলছেন সেগুলো তারা প্রতিশ্রুতি রাখছেন, রাখার চেষ্টা করছেন। এখনো এই প্রতিশ্রুতি পালন করা অনেক বড় টাস্ক এবং নিখুঁতভাবে লিস্টটা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ আপনার জাতিগতভাবেই খুব একটা সৎ এমনটা বলবো না, আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীরা সৎ এমনটাও বলবো না। দেখা যাবে এখানে অনিয়ম হবে এবং অনিয়মের অনেক নিদর্শনও আছে। আমার নিজের সুন্দরগঞ্জ এলাকাতেও এটা নিয়ে মিছিল মিটিং হয়ে টিউনো অফিসে তালা পর্যন্ত হয়ে গেছে। তো এটা ঘটছে। তো সেইগুলো আমি মনে করি একটু পরে করা উচিত ছিল। আগে আমাদের অর্থ সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি, ওই দিকে জোর দেওয়া উচিত ছিল। পাশাপাশি দেশে তো একটা পলিটিক্যাল সলিউশন লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, অন্য সব দল, এদের মধ্যে একটা রেজলিউশন লাগবে। সেটা হতে পারে আওয়ামী লীগের জন্য খুব হার্শ। আমি একটা উদাহরণ দিই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হিটলারকে, জার্মানিকে কোনো রেজলিউশন দেওয়া হয়নি 10-15 বছর, নির্মমভাবে সাক করা হয়েছে। সেই জার্মানি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার করে ফেলছে। তো সেইটার জন্যই একটা রেজলিউশন লাগবে। সেটাও তো আসলে জনগণ কোন রাজনৈতিক দলকে দেখতে চায়, জনগণ ক্ষমতায় কাকে দেখতে চায় সেটা এক জিনিস, কিন্তু আসলে আওয়ামী লীগকে পতন ঘটানো ছিল একটা আন্দোলন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো আসলে কোনো আন্দোলন ছিল না। সেটা আওয়ামী লীগের অনেক দায় আছে, সেটা হয়তো হ্যাঁ তাদের কর্মকাণ্ডের কারণে। সেখানে আপনার সকলের সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, তাহলে দেশের অর্থনীতি শান্ত হবে, তা না হলে অর্থনীতি অশান্ত থাকবে। এই যে অর্থনৈতিক যে সংকটের কথা আমরা বলছি, কিংবা আসলে যে সময়টাতে আমরা দাঁড়িয়েছি সেই সময়টাতে বিরোধী দল এবং সরকারি দলকে নানান রকমের দায় চাপিয়ে দেওয়ার বক্তব্য আমরা বলতে শুনছি। একই সময়ে আপনাদেরকে এটিও বলতে শুনেছি যে জনগণের জন্য কাজ না করলে বিদায় দিতে বাধ্য হব। মানে 6 মাসেই একটি সরকারকে বিদায় দিতে আপনারা কেন বাধ্য হবেন বলে মনে হলো? দেখেন, ওই যে ওখানে যেটা বলা হয়েছে 6 মাস উল্লেখ করে বলা হয়নি। আপনি মেন করতেছেন যে বোধহয় এটা 6 মাসের মধ্যে বলা হচ্ছে। এটা একটা ভবিষ্যৎবাণী যে আপনারা যদি সঠিকভাবে বুঝতে না পারেন, সঠিকভাবে অর্থনীতি চালাইতে না পারেন, দেশ চালাইতে না পারেন, তাহলে অতীতের ব্যর্থতা নিয়ে যারা বিদায় নিছে ওই দিকেই আপনাদের যেতে হবে। এটা একটা সতর্কবাণী, এটা বিরোধী দলের প্রকৃতি একটা নসিহা। এটা কোনো না যে খাইলে সরকার পড়ে যাচ্ছে, এটা মিন করে না। এটা এরকম সরকার যদি মনে করে তাহলে সরকার ওটা
দুর্বল সরকার প্রতীয়মান হবে। বিরোধী দল এরকম কথা বলবে কেন? বিরোধী দল সানি ইমামের ভূমিকা পালন করতেছে মসজিদে। আপনি এটা বুঝবেন কিনা, মসজিদে ইমাম সাহেব যে তাকে পিছনে আরেকজন ইমাম থাকে, আরেকজন থাকে যিনি ইমাম বল করলে লোকমা দেয়। সানি ইমাম ইমামের শত্রু না, ইমামের বন্ধু, গোটা নামাজিদের নামাজ রক্ষা করে। এখন উনি জুড়ে যখন আল্লাহু আকবার বলে বা সুবহানাল্লাহ বলে, এর অর্থ যে ইমামরে ভয় দেখে না, ইমামরে সতর্ক করে। তা আমাদের দেশে ইমাম সাহেবরা তারা তো মানুষ, তারা তো বল করতে পারে না। এই জন্য আমরা তাদেরকে একটু আওয়াজ দিয়ে তাদেরকে একটু সতর্ক রাখতেছি। দেখেন অতীতে কিন্তু স্বৈর শাসকরা, অতীতে যারা অর্থনীতি চালাইতে পারে নাই, দুর্নীতি করছে, তারা কিন্তু বেকায়দায় পড়ছে, আপনারাও পড়বেন, সাবধান হন, এটা বলতেছে। আর বিএনপি দেখেন কন্ট্রাডিক্টরি কীভাবে করতেছে। মার্চ এপ্রিলে দেখুন জ্বালানি সংকট হলো, কোনো জ্বালানি সংকট নাই, কোনো জ্বালানি সংকট, কিন্তু ওইদিকে সিএনজির পাম্পে দীর্ঘ লাইন, মানুষ এক সপ্তাহ ধরে রাস্তায় ঘুমাইতেছে। আমরা যখন চিল্লাপাল্লা করলাম পার্লামেন্টের বাইরে, তখন বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে কমিটি করে দিল, সরকারি দল বিরোধী দলের যৌথ কমিটি। মে মাসে বলল ওকে, মানে সব কিছু কমপ্লিট, এখন আর কোনো জ্বালানি সংকট নাই। এখন এসে বিরোধী দলের কাছে প্রস্তাব চাচ্ছে যে আপনারা আমাদেরকে সমাধানের প্রস্তাব দেন। তার মানে কি, আসলে সমস্যার সমাধান হয় নাই, কিন্তু সমাধান হয়েছে একটা এটা তো সরকারের তরফ তার মানে থেকেও বলা হচ্ছে আমরা যে কথা এত হচ্ছে দ্রুততম সরকার সময়ের কেন মধ্যে এখানে হয়তো সমস্যার সমাধান সম্ভব সরকার নয়। বিষয়টাকে এরকম হালকাভাবে নিচ্ছে কেন? জ্বালানি সমস্যা একটা মৌলিক সমস্যা। দেশের শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, মানুষের বিনিয়োগ পড়ে আছে, সেখানে সামনে শ্রমিক ছাঁটাই শুরু হবে, মানুষের বেকারত্ব যে আরও বাড়বে, তখন সরকার সামাল দিবে কিভাবে? সরকার কি একাই দেশ সামাল করবে? সরকারের সাথে বিরোধী দলের দায় আছে। আমাদের চিল্লাইতে হবে তো বিপদে বেশি পড়াবার আগে। সরকার যদি আইসিইউতে চলে যায়, সরকার যদি আইসিইউতে চলে যায়, ওরা বের করে আনাও যেতে পারে, নাও তো যেতে পারে। আইসিইউতে যাওয়ার আগে ক্যাবিনেট থাকাকালীন সময় তাদেরকে আমরা একটু সহযোগিতা করতেছি, তারা যেন সঠিক পথে সঠিক ভূমিকা নেন। 6 মাস কিন্তু সময় একবারে কম না, আপনি অনেক বেশিও না, আবার অনেক কমও না। 6 মাসে সরকার পথ দেখাইতে পারতো যে আমরা জ্বালানির ব্যাপারে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা এইভাবে গ্যাস অনুসন্ধান করব, আমরা গ্যাস অনুসন্ধান করব, আমরা বিনিয়োগ করব, এগুলো কিছু সরকার মানুষকে আশাবাদী করতে পারতো। আমরা শুধু বিরোধী দলের কথা শুনে রাগ করলে তো হবে না। বিরোধী দলের সঠিক হারিয়েছে কিনা এতক্ষণ তো বুঝলেন যে আপনি 3-4 করে একটা কথা বলার চেষ্টা করার পর আমার মাননীয় বন্ধু শেষ করতে পারছে না। তো বিরোধী দলের রাজনীতিটা এই আমাদের সেলিম ভাইয়ের বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে যতটুকু সক্রিয়টা বোঝা গেল, আর কতটুকু সক্রিয় ভূমিকা রাখছে, ঘটনা অবস্থা বুঝছেন, কতটুকু বলার দরকার, কতটুকু মধ্যে শেষ করার দরকার, এটা মানে বিরোধী রাজনীতি এখনো বুঝতে পারছে না। এটা তাদেরও দোষ না, মানে প্রথমবার অনেক কিছু ভুল টুল হতে পারে, সেই ভুলের মধ্যেই আছে তারা। সেই ভুল থেকে বেরোতে হলে পরে যেমন আছে না যে বিরোধী দলের আপনি কথা গুরুত্ব দিলেন না, তখন আরেক রকম গুরুত্ব দিলেন, আমরাই তো সব কিছু করছি। তো রাজনীতিতে একটা জেন্টেলমেন্ট মানে বিহেভিয়ার যদি না থাকে, তাহলে পরে মানে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় সামনের দিকে এখনো খুব কঠিন। এখন যেটা হচ্ছে, বিরোধী দল যেটা ভূমিকা পালন করছে, সেটা আমি মনে করি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা ফ্রেন্ডলি তারা এই কথাগুলো বলছে। এতে বাংলাদেশের রাজনীতিতে আমি একটু আগেই বলেছি যে অতীতের যে ভূমিকার বর্তমানের যে ভূমিকা, এটা একেবারে ভিন্নতর, একেবারে অন্য ধরনের। সেই জন্যে দেশটা সবার, শুধু সরকার নির্বাচনে জয়লাভ করছে, অ্যাবসলিউট মেজরিটি আছে, আর কারোর কোনো কথা বলার দরকার নেই, সরকারি যেটা মনে করবে সেটা। একটু শামসুজ্জামান একটা প্রশ্ন আপনার সাথে একটু যুক্ত করতে চাই। মানে জামায়াত ইসলামী যখন বলছে যে 6 মাস আসলে অনেক বেশি সময় না, আবার একটি সরকার কতখানি কাজ করতে পারছে সেটি বলার জন্য খুব একটা কম সময়ও না। সরকারের কি মনে হয় মানে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় থাকতো এই 6 মাসে সবকিছু ঠিকঠাক করে দিতে পারতো? সেটা যে সম্ভব না, জনগণই তো মানে তারা তো রাজনীতি করে আজকের থেকে না, দীর্ঘদিন। আর নির্বাচনের কথা বলছে তো মানুষ, বিএনপি, জামায়াত ইসলাম বা অন্য রাজনৈতিক দলগুলো সবার বক্তব্য মানে মৌখিক লিখিত বক্তব্য চায় না বুঝেই তো ভোটটা দেয়। আমি জামাতকে ছোট করছি না, মানে এই 6 মাস ছোট না বড়, কম সময় না বেশি সময়, এর থেকে বড় কথা হচ্ছে যে পিছনে একটা অব্যবস্থাপনার পরে কিন্তু এই সময়টা বিএনপি ক্ষমতা আসছে।
যেমন 71-এর একটি বড় ধরনের মুক্তিযুদ্ধের পরে কিন্তু তার পরবর্তী সরকার আসছে, সেই মানে স্থির ধৈর্য এইগুলো থাকলে হয়তো তখনকার ইতিহাস অন্যরকম হতো। অহংকারের ভিতর যখন পড়ে যায় কোনো দল, সেটা যদি এখনো পড়ে যায় সেটা বিপজ্জনক। জি। সেই জন্যে বিএনপি বা সরকার বা বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের আমার বিবেচনায় সমন্বিত প্রয়াসে এই সংকট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ শামসুজ্জামান দুদু, মোহাম্মদ সেলিমউদ্দিন, ব্যারিস্টার শামীম।